আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ 1.2 এর মৌলিক সংখ্যা কি এটা নিয়ে অলরেডি আলোচনা করা হয়েছে। এখন হচ্ছে সহমৌলিক সংখ্যা কি বা কিভাবে চিনতে পারবো সেটা নিয়ে একটু কথা বলবো। 63, 91 আর হলো 52, 97, দুই জোড়া সংখ্যা এখানে লেখা আছে। তার মধ্যে কোন জোড়া সহমৌলিক কোন জোড়া সহমৌলিক না এটা আমরা একটু দেখি। 63 মৌলিক সংখ্যা চেনার উপায় অলরেডি আমরা শিখেছি। সহমৌলিক সংখ্যা চেনার উপায় হচ্ছে যে জোড়া দেওয়া থাকবে তাদের গুণনীয়ক বের করবেন। 63 আর 91 এই জোড়াটা নিয়ে যদি আলোচনা করি, 63 এর গুণনীয়ক গুলো ফার্স্ট আপনারা বের করবেন। গুণনীয়ক মানে হলো 63 কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 7 নং 63 এক তো অবশ্যই কমন, এক সবকিছু দিয়েই এককে ভাগ করা যায়। 3 3 7 তাহলে 63 এর গুণনীয়ক হচ্ছে 1 3 3 7। 91 এর গুণনীয়ক 91 গুণনীয়ক হচ্ছে 1 91 কে 1 দিয়ে ভাগ করা যায়, 91 কে 7 দিয়ে ভাগ করা যায়, 13 91 কে 13 দিয়ে ভাগ করা যায়। এগুলো আপনারা রাফে করে নিতে হবে যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। একটু কঠিন আপনাদের জন্য, বাট শিখতে হবে। এবার আসেন গুণনীয়ক বের করা শেষ। যখন আমার গুণনীয়ক বের করা শেষ হবে তখন দেখতে হবে এক অবশ্যই কমন সংখ্যা, যেই সংখ্যাকে অর্থাৎ প্রত্যেকটা সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাবে। এক হচ্ছে কমন মানে সাধারণ গুণনীয়ক 1, এটা মাস্ট থাকবে। এখন 1 থাকার পরে আমাদের দেখতে হবে অ্যানাদার কোনো গুণনীয়ক কমন আছে কিনা। যেমন 63 এর গুণনীয়ক হচ্ছে 7, 91 এর গুণনীয়ক হচ্ছে 7। তাহলে 7 দুই জায়গায় এক্সিস্ট করছে, মানে হচ্ছে 7 এর অবস্থান 63 এর সাথে আছে, 91 এর সাথেও আছে। তার মানে এক ছাড়া যদি অন্য কোনো কমন গুণনীয়ক থাকে তখন সেটি সহমৌলিক হয় না। আবারও রিপিট করছি, এক ছাড়া যদি অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে, সাধারণ মানে হচ্ছে কমন, যেমন এখানেও 7 আছে এখানেও 7 আছে, দুইটি সংখ্যার কমন গুণনীয়ক 7 যেহেতু আছে, সুতরাং 63 এবং 91 সহমৌলিক নয়। আবার বলছি, এক ছাড়া অন্য কোনো কমন গুণনীয়ক থাকলে তারা সহমৌলিক হবে না। দ্যাট মিন্স 63 এবং 91 পরস্পর সহমৌলিক নয়, সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক নয়। যদি আপনাদের ব্যাখ্যা চায় তাহলে এভাবে ব্যাখ্যা করে দিতে হবে। আর যদি এমসিকিউ আসে, চারটা জোড়া দেওয়া থাকবে কোন জোড়া সহমৌলিক, এটা আসে সাধারণত এমসিকিউতে, তখন আপনারা চেক করে দেখবেন যে কোনটা সহমৌলিক কোনটা সহমৌলিক। ওকে ডান। এবার আমরা সেকেন্ড নিয়ে যদি কাজ করি, 52 আর হলো 97, এই জোড়াটা নিয়ে যদি কাজ করি, সিমিলার ওয়েতে আমরা 52 এর গুণনীয়ক গুলো বের করব। 52 এর গুণনীয়ক নামটা করব 4 13 52, তাহলে 52 এর গুণনীয়ক হচ্ছে 1 2 2 13। ওকে, 97 এর গুণনীয়ক বের করব। 97 এর গুণনীয়ক, 97 মৌলিক সংখ্যা, 97 কে 1 ছাড়া এবং 97 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 97 এর গুণনীয়ক হবে 1 আর হচ্ছে 97। তাহলে 1 তো কমন গুণনীয়ক, যেটা 52 এর সাথে আছে এবং 97 এর সাথে আছে। এখন বাকিগুলো দেখেন তো এখানে অন্য কোনো কমন সংখ্যা আছে কিনা, নেই। যেহেতু 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক নাই, তাহলে এটা কি হবে, সহমৌলিক হবে। 52 এবং 57 এই জোড়াটা সহমৌলিক, এটা সহমৌলিক। 52 এবং 57 সহমৌলিক। কেন সহমৌলিক? কারণ হচ্ছে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, মানে কমন গুণনীয়ক নেই। সুতরাং আপনারা হচ্ছে চেক করে নেবেন, 1 ছাড়া যদি অন্য কোনো কমন গুণনীয়ক থাকে তাহলে সহমৌলিক হবে না, আর যদি 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক খুঁজে না পান তখন সেটা সহমৌলিক হবে। ওকে,
নেক্সট হচ্ছে আমরা বিভাজ্যতা একটু শিখি। বিভাজ্যতার মধ্যে সচরাচর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা। বাকিগুলো গুরুত্বপূর্ণ, তবে আমরা তিনের উপর একটু জোর বেশি দিই। যেমন হচ্ছে যেকোনো একটা নাম্বার দেওয়া থাকবে, 2 সংখ্যার হতে পারে, 3 সংখ্যার হতে পারে, 4 সংখ্যার হতে পারে। যেমন হচ্ছে আপনাকে যদি বলে 5 4 5, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 545, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করতে হবে। তাহলে কিভাবে যাচাই করবেন? 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করার জন্য আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিই। অ্যাডমিশন টেস্টের খাতা দেখতে গেলে এটা বিশেষ করে লক্ষ্য করা যায়। 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো প্রশ্নটা যদি দেওয়া হয়, সাধারণত স্টুডেন্টরা 545 কে 3 দিয়ে ভাগ করে ফেলে। ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য হয় তখন বলে 3 দ্বারা বিভাজ্য, শূন্য যদি না হয় কিছু ভাগশেষ থেকে যায় তখন তারা বলে 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, কিন্তু আমরাও পাঠ্য বইটাকে প্রায়োরিটি দিব, আমাদের বইতে কি আছে সেটা দেখব। 545 সবগুলো অঙ্ক একসাথে যোগ করে দিবেন। 5 যোগ 4 যোগ 5, যোগফল কত আসছে? 5 5 10 14। ফার্স্টে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা সবগুলো নাম্বারকে একসাথে অ্যাড করবেন। এখন অ্যাড করার পরে যে সংখ্যা আমরা পাবো, কত পেয়েছি? 14। যে যোগফল পাবো সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া ছিল ফার্স্টে সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু আমার যোগফল আসছে 14, 14 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? না, 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমি কি লিখবো? 14 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। যেহেতু যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং ফার্স্টে যে নাম্বারটা দেওয়া ছিল 545 সেটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পেরেছেন? আবার রিপিট করছি, 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে যদি বলে, যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার অঙ্কগুলোকে ফার্স্টে যোগ করবেন। যোগফলকে যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সেই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয় বা অবিভাজ্য। বিভাজ্য নয় মানে অবিভাজ্য, এটা লিখলে হবে। অবিভাজ্য, ঠিক আছে। এবার আপনাকে যদি বলে 9 দ্বারা বিভাজ্য কিনা, 545 9 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে। 3 দ্বারা বিভাজ্য হওয়ার যেই শর্ত, 9 দ্বারা বিভাজ্য হওয়ার একই শর্ত। ফার্স্টে অঙ্কগুলো যোগ করব, যোগফলকে 9 দিয়ে ভাগ করা যায় কিনা যাচাই করব। যদি যোগফলকে 9 দ্বারা ভাগ করা না যায় তাহলে প্রদত্ত সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে না। এখন 545 সেম সংখ্যা দিয়ে যদি আমি যোগ করি 14 আসে, 14 কে কি 9 দিয়ে ভাগ করা যায়? যাবে না। তাহলে 14 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 545 সংখ্যাটি কি হবে? 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 3 এর শর্ত এবং 9 এর শর্ত সিমিলার, দুটোর একই শর্ত। ঠিক আছে, ওকে। 3 আর 9 শিখলাম। এখন আমরা 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করব। আচ্ছা, নাম্বার একটাই যদি রাখি, 6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। মুছে দিই বাকিগুলো। 6 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। ওকে, তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে আপনারা 2 দিয়ে ভাগ করবেন, তারপর হচ্ছে 3 দিয়ে ভাগ করবেন। যদি 2 এবং 3 দুইটা দিয়ে ভাগ করা যায় তখন সেটি 6 দ্বারা বিভাজ্য হবে। ধরেন শুধুমাত্র 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে না। 2 দিয়ে ভাগ করা যেতে হবে, একই সাথে 3 দিয়ে ভাগ করা যেতে হবে। যদি যায় তবে সেটি 6 দ্বারা বিভাজ্য হবে, না হলে না। যেহেতু 545 3 দ্বারা বিভাজ্য নয়, তো 2 আর চেক করারই আমার দরকার নেই। তাহলে 545 সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। কেন বিভাজ্য নয়? কারণ এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে আমার 2 দিয়ে বিভাজ্য হলেও সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, ওকে।
মুছে দিলাম। এবার আসেন 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত। 4 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত 2 1 8 4। 4 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলাম। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করব। 4 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করার জন্য আমাদের দেখতে হবে এককের স্থানে কি আছে আর দশকের স্থানে কি আছে। এককের স্থান এবং দশকের স্থান মিলে যে অঙ্ক তৈরি হবে, মানে যে সংখ্যা তৈরি হবে, একক আর দশক, একক আর দশকের সংখ্যাটাকে যদি আমি আলাদা করে ফেলি কত আসে? 84। এখন একক আর দশকটাকে যদি আমি আলাদা করে দেই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 84। 84 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আপনারা ভাগ করে দেখবেন যে 84 কে 4 দ্বারা ভাগ করা যায় কিনা। 84 কে যদি 4 দিয়ে ভাগ করেন দেখবেন অবশ্যই 84 সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। 84 সংখ্যাকে যেহেতু আমি 4 দ্বারা ভাগ করতে পারছি, সুতরাং 2184 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বিভাজ্য। আবারও রিপিট করছি, একক এবং দশকের স্থানের অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার আরেকটা কন্ডিশন আছে, একক এবং দশকের দুটোই যদি শূন্য থাকে তবেও সেই সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যায়। এককের স্থানে এবং দশকের স্থানে দুটো যদি শূন্য হয় তবে সেই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যায়। আপনারা খেয়াল করবেন এককের স্থানে শূন্য আছে কিনা, সেই সাথে দশকের স্থানে শূন্য আছে কিনা। তাহলে এখানে 84 না থেকে যদি দুটো শূন্য থাকতো, 2100 এরকম যদি থাকতো, তবে এখন যদি বলে যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে আমরা কি করব? 2100 কে 4 দ্বারা ভাগ করতে পারবো কিনা সেটা কি দেখে বুঝলাম? এককের স্থানে শূন্য আছে, দশকের স্থানে শূন্য আছে, দ্যাট মিন্স 2100 কে 4 দিয়ে ভাগ করা যাবে, 525 হবে। ঠিক আছে, এককের ঘরে এবং দশকের ঘরে শূন্য থাকলে 4 দ্বারা ভাগ করা যায়। এককের ঘরে এবং দশকের ঘরে অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা যদি 4 দ্বারা ভাগ করা যায় তবে মূল সংখ্যাকে 4 দ্বারা ভাগ করা যাবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ভালো করে প্র্যাকটিস করেন, রিভিশন দেন ভালো করে। ধন্যবাদ।